গল্পের বাক্স বাই রোমানা নূপুর চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রোমানা নূপুর আজ আপনাদের জন্য নিয়ে এসেছি সৌরীন্দ্রমোহন মুখোপাধ্যায়ের লেখা একটি রহস্য উপন্যাস জীবন্ত সমাধি। আজ শুনবেন উপন্যাসটির প্রথম পর্ব। কলিকাতা লালবাজারের পূব দিকে অর্থাৎ বউবাজার স্ট্রিট ধরিয়া শিয়ালদার দিকে যাইতে বাঁয়ে একটা গলি। এই গলির মধ্যে মস্ত বাড়িতে হোটেল। 100 বছর আগে এই মস্ত বাড়িটি তৈরি হইয়াছিল। এ বাড়িতে তখন বিলিতি মাল্লার দল বাস করিত। এখন মাল্লারা আর এ বাড়িতে থাকে না। এ বাড়ির অর্ধেকটা ভাড়া লইয়া একজন অ্যাংলো ইন্ডিয়ান হোটেল খুলিয়াছে। বাকি অর্ধেকটায় নানা রকমের ভাড়াটে আছে। তাদের মধ্যে কেউ করে চামড়ার কারবার, কেউ শুটকি মাছের ডিপো খুলিয়াছে। বাড়িওয়ালা রিক্সাওয়ালারাও এদিককার এ আধখানায় কামরা লইয়া বাস করিতেছে। হোটেলের মালিকের নাম টমাস। হোটেলটা যেন সারা পৃথিবীর সংক্ষিপ্ত সংস্করণ। অর্থাৎ এ হোটেলে বাঙালি আছে, মাদ্রাজি আছে, ভাটিয়া আছে, পার্সি, আরমানি, পাঞ্জাবি, চীনেম্যান সব আছে। সেদিন বেলা প্রায় 3টে। হোটেলের দোতলায় 56 নম্বর কামরায় ভাড়াটিয়া বিশ্বনাথ মোট ঘাট বাঁধিতেছিল। বিশ্বনাথের বয়স 26 বছর। এ বয়সেই দুর্বৃত্ততায় সে যে নাম কিনিয়াছে, তার সে নাম শুনিলে ভয়ে অনেকের বুকের রক্ত হিম হইয়া যায়। এ বয়সে সে না করিয়াছে এমন কাজ নাই। চুরি, গুন্ডামি, লোক ঠকানো এসবে পুলিশের হাতে পড়িয়া কতবার সাজা হইয়া গিয়াছে। সাজা হওয়ার পর আজ 2 বছর সে গুন্ডামি ছাড়িয়াছে, কিন্তু চুরি ছাড়ে নাই। তবে এ বিদ্যার কৌশল দেখাইতে তার হুঁশিয়ারি প্রচুর। ধরা না পড়ে দলকে সে কৌশল শিখাইয়া একদলের সে সর্দার হইয়া বসিয়াছে। সদ্য বালিগঞ্জের ওদিকে এক রাজার বাড়িতে চুরি করিয়া বহু গহনাপত্র সংগ্রহ করিয়াছে। চারিদিকে পুলিশ তার এবং চোরাই মালের সন্ধান করিতেছে। তাই গা ঢাকা দেবার বাসনায় বিশ্বনাথ লগেজ বাঁধিয়া কলিকাতা ত্যাগের উদ্যোগে ব্যস্ত। ঘরে দরজা ছিল ভেজানো। দরজার সামনে মোটা পর্দা। পর্দা ঠেলিয়া হঠাৎ ঘরে ঢুকিল 2 বাঙালি ভদ্রলোক। বিশু ফিরিয়া চাহিল। 2টি ভদ্রলোকই অচেনা। বিশু বলিল, আপনারা কাকে খুঁজছেন? ভদ্রলোক 2 জবাব দিল না। বিশুর পানে চাহিয়া রহিল। তাদের 2 চোখের দৃষ্টিতে গভীর রহস্য। বিশু বলিল, ঘর ভুল করেছেন নিশ্চয়। 1 নম্বর ভদ্রলোক বলিল, না, ভুল করিনি। তোমার নামই তো বিশ্বনাথ। বিশু কহিল, হ্যাঁ। 2 নম্বর বলিল, তাহলে ভুল হলো কি করে বলো? বিশু কহিল, কিন্তু আমি তোমাদের চিনি না। 1 নম্বর বলিল, এখনই পরিচয় দেব, তাহলেই চিনতে কষ্ট হবে না। কথাটা বলিয়া 1 নম্বরের ভদ্রলোক হাসিল। 2 নম্বর বলিল, বসা যাক, দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা হয় না। ঘরে ছিল 2খানা লোহার চেয়ার। 2 জনে 2খানা চেয়ার টানিয়া তাতে বসিল। বিশু বিস্ময়ে নির্বাক। 1 নম্বর বলিল, পরিচয় দেব বললুম না। বিশু কোনো জবাব দিল না। বিস্মিত দৃষ্টিতে নিঃশব্দে তাদের পানে চাহিয়া রহিল। 2 নম্বর বলিল, ভূমিকার দরকার কি? মানে চুচিনের নাম নিশ্চয় জানো? চুচিন? নাম শুনিয়া বিশুর বুকে কাঁপন। শহরের একজন নামজাদা বদমাইশ এই চুচিন। তার মস্ত দল। দলে সব রকমের বদমাইশ আছে। পকেট কাটা, হিত কাটা, ছিচকে চোর, জোত চোর, গুন্ডা। এবং উত্তরে শ্যামবাজার, দক্ষিণে টালিগঞ্জ, পশ্চিমে খিদিরপুর, মেটে বুরুজ, আর পূবে বালিগঞ্জ, ইটিলি, বেনিয়াপুকুর, বেনেঘাটা, মানিকতলা, উল্টোডিঙি। চুচিনের দল সর্বত্র ফন্দি বদমাইশের ফাঁদ পাতিয়া নিরীহ নরনারীর উপর অত্যাচার করিয়া বেড়ায়।
2-4 জন কচিত কখনো পুলিশের হাতে ধরা পড়ে, বেশিরভাগ কিন্তু পুলিশের চোখে ধুলা দিয়া পিছলাইয়া সরিয়া যায়। বিশু বলিল, বেশ, কিন্তু চুচিনের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই তো। চুচিনের লোক হঠাৎ আমার কাছে। হাসিয়া 2 নম্বর বলিল, কারণ আছে। বিশু চকিতে 2 জন আগন্তুককে আপাদমস্তক নিরীক্ষণ করিয়া লইল, কারো হাতে পিস্তল বা ছুরি আছে কিনা। দেখিল নাই। বিশুর পকেটে ছিল পিস্তল। পকেটে হাত ঢুকাইয়া পিস্তলটা সে মুঠোর মধ্যে চাপিয়া ধরিল। 1 নম্বর বলিল, হাতটা পকেটে না পুরে বার করলে ভালো হয় না? মানে আমরা হলুম দুধ, অবদ্ধ। পকেটে বোধহয় পিস্তল আছে। থাকলেও তুমি একা, আমরা 2 জন, দলে পুরু। এই কথায় বিশু পকেট হইতে হাত বাহির করিল না, বলিল, হাত দিয়ে কথা শুনব না তো, কথা শুনব 2 কান দিয়ে, কান তো পকেটে পড়েনি। 2 নম্বর বলিল, এই বয়সে তুমি বেশ ওস্তাদ হয়েছ জানি, তোমার নাম আছে, কিন্তু তবু ভালো মনে আমাদের কথাবার্তা শুনলে বোধ হয় ভালোই হবে। তাছাড়া আমরা মারামারি করতে আসিনি, আমরা এসেছি আমাদের সর্দারের হুকুমে, তার প্রস্তাব নিয়ে। বিশু বলিল, বলো। 2 নম্বর বলিল, বালিগঞ্জে রাজা বংশনারায়ণের বাড়িতে সেদিন দলবল নিয়ে প্রায় 50,000 টাকার জুয়েলারি সাফ করে এসেছ। বিশু বলল, দাম এখনো যাচাই করিনি। 1 নম্বর বলিল, রাজা বংশনারায়ণ থাকে আমাদের এলাকায়, তার বাড়িতে তুমি ঢোকো কি বলে? এতে অনধিকার প্রবেশ হয় না? হাসিয়া বিশু বলিল, রাজা হয়ে রাজত্ব করছো নাকি, যে চুচিনের এলাকার গণ্ডি টানা আছে? 1 নম্বর বলিল, একথা সকলেই জানে, এ এলাকা আমাদের, ওখান থেকে ঐশ্বর্য এনেছ, বেশ, তা নিয়ে কথা বলতে আসিনি। আমাদের কথা হলো অন্যরকম, এবং সে খুব ন্যায্য কথা। বিশু বলিল, বলো, তোমাদের ন্যায্য কথা শুনি। 2 নম্বর বলিল, ওখান থেকে যে মাল সরিয়েছ তার অর্ধেক দিতে হবে আমাদের সর্দার চুচিনকে, আমরা সে চুরির বখরা চাইতে এসেছি। বিশু বলিল, চুচিন বুঝি কাবুলের আমির? গিয়ে তাকে বলো, জোরজার মুল্লুক তার, আমাদের এলাকায় তোমরা যেসব কাজ করো তার বখরা কি আমাদের দাও বাপু? 1 নম্বর বলিল, ওসব জানি না, চুচিন বলেছে রানী সাহেবার 1 ছড়া নেকলেস নিয়ে এসেছ, আর কিছু না দাও সে নেকলেসটা তার চাই। ওই একটা নেকলেসের দাম হবে 20,000 টাকা। নেকলেসটি দিলে আধা আধি বখরা আর মিলিয়ে দিতে হবে না, চুচিন বলে দিয়েছে। কথা শুনিয়া বিশু রাগে জ্বলিয়া উঠিল, বলিল, তোমাদের আস্পর্ধা দেখছি ভয়ঙ্কর। চুচিন বাঙালি হয়ে তোমাদের লজ্জা করে না তার দাসত্ব করতে? 2 নম্বর বলিল, তুমি আমাদের জ্যাঠামশাই নাও বিশু, যে জ্যাঠামশাইয়ের মতো উপদেশ দেবে। বিশু বলিল, চীনা নাম নিয়েছে, কাপুরুষ, তোমরা মিথ্যে নামের দাসানুদাস। 1 নম্বর বলিল, দাও নেকলেস দাও। বিশু বলিল, দেব না। দেবে না? না। 1 নম্বর বলিল, নিজেদের মধ্যে ঝগড়াঝাটি উচিত হবে না বিশু, নেকলেসটা দাও, আমাদের সঙ্গে বিবাদ করো না। 2 চোখে আগুন জ্বালিয়া বিশু বলিল, তোমার চুচিন মুসলিনি নয়, আর আমাকে অ্যাবিসিনিয়া পাওনি যে হুমকি দিয়ে যা খুশি তাই করবে। 2 নম্বর বলিল, শেষ কথা, দেবে না নেকলেস? না। বিশুর জবাবের সঙ্গে সঙ্গে তার ঘাড়ের উপর যেন বাড়ি ভাঙিয়া পড়িল। 1 নম্বর যেন বাঘের মতো থাবা সমেত বিশুর ঘাড়ে পড়িল। এত চকিতে যে বিশু পিস্তল বাহির করিবারও অবসর পাইল না। সে আক্রমণে বিশু হুমড়ি খাইয়া পড়িয়া গেল। সঙ্গে সঙ্গে 2 নম্বর অমনি একখানা ছোড়া বাহির করিয়া বিশুর বুকে সে ছোড়া আমূল বিধিয়া দিল। চকিতে রক্তের ফোয়ারা ছুটিল। অসহ্য যাতনায় বিশু 2-4 বার উঠিবার চেষ্টা করিল, পারিল না। তার নিষ্পন্দ দেহ লুটাইয়া পড়িল। লাফ দিয়া 1 নম্বর উঠিয়া দরজা বন্ধ করিয়া দিল। দরজায় খিল আটিয়া 2 নম্বর বলিল, ফর্সা। 1 নম্বর বলিল, চট করে ওর বাক্স প্যাট্রাগুলো দেখ, মাল মেলে কিনা।
চাবি ছিল বিশুর পকেটে। চাবি লইয়া বাক্স প্যাটটা খুলিয়া কাপড় জামা কাগজপত্র হাটকাইয়া 2 নম্বর ভালো করিয়া দেখিল। নেকলেস মিলিল না, মিলিল শুধু নোটে রেচকিতে প্রায় 122 টাকা আর 2-4খানা সোনার গহনা। দেখিয়া 1 নম্বর বলিল, সরিয়ে ফেলেছে। 2 নম্বর বলিল, খুব চটপট সরিয়েছে তো। 1 নম্বর বলিল, কাগজপত্রগুলো দেখা যাক, কোনো পাত্তা মেলে কিনা। সন্ধান করিতে পাত্তা মিলিল। 2-3খানা চিঠি আর 1খানা রেজিস্ট্রি পার্সেলের রসিদ, পোস্ট অফিসের রসিদ। রসিদ দেখিয়া 1 নম্বর বলিল, পরশুকার ছাপ, বউবাজার পোস্ট অফিসের থ্রু দিয়ে পার্সেল পাঠিয়েছে। ঠিকানা। নিবিষ্ট মন এবং 2 চোখের অবিচল দৃষ্টি নিবদ্ধ করিয়াও পেন্সিলে লেখা সে ঠিকানার পাঠ উদ্ধার হল না। 2 নম্বর বলিল, পোস্ট অফিসের লোকে কি পেন্সিল দিয়ে লেখে? তার কিছু যদি পড়া যায়। 1 নম্বর বলিল, কাগজপত্রগুলো নিয়ে সরে পড়া যাক। 2 নম্বর বলিল, টাকা? 1 নম্বর বলিল, পাগল নই তো যে টাকা ফেলে যাব। 2 নম্বর বলিল, চটপট সরে পড়া যাক, দিন দুপুরে খুন, কে জানে কে কখন এসে পড়বে। এই বেলা কাকপক্ষিতেও জানবার আগে। 1 নম্বর বলিল, নিশ্চয়। টাকা করি হস্তগত করিয়া দুজনে নিঃশব্দে সরিয়া পড়িল। 15 মিনিট পরের কথা। ঘরের মেঝে মুখ গুজিয়া বিশু পড়িয়া আছে। চুচিনে সেই লোক দুজন সরিয়া গিয়াছে। এমন সময় দরজার বাহিরে নতুন লোক আসিয়া ডাকিল, বিশুবাবু, বিশুবাবু। কে উত্তর দেবে? সাড়া না পাইয়া সে লোকটি পর্দা ঠেলিয়া ঘরের মধ্যে ঢুকিল। ঢুকিয়া বিশুকে যে অবস্থায় দেখিল, বুকখানা ধড়াস করিয়া 2 হাত যেন বসিয়া গেল। ভাবিল, কোনো অসুখ নাকি, ভিড়মি গেছে। কাছে আসিয়া বিশুর দেহ তুলিতে গেল, হাতে লাগিল রক্ত। আগন্তুক চমকিয়া উঠিল, বুঝিল প্রাণহীন দেহ। রক্ত দেখিয়া বুঝিতে বাকি রহিল না খুন। দিন দুপুরে কে আসিয়া বিশুকে খুন করিয়া গেল? ঘরে চারিদিকে চাহিল, তারপর কি মনে হইল, উঠিয়া ঘরের ভেজানো দরজায় খিল আটিয়া দিল। দরজায় খিল আটিয়া ঘরের মধ্যে সন্ধান। নিয়ারের ছোট খাটের উপরে ট্রাঙ্কটা খোলা পড়িয়া আছে। কাপড় চোপড় জিনিসপত্র সব একেবারে তছনছ হইয়া আছে। নিচে ছিল বিছানার মোট বাঁধা, খুলিয়া আন্ডিল মান্ডিল হইয়া আছে। বুঝিল আটঘাট বাঁধিয়া বাহিরে যাইবার কল্পনা ছিল। সেই সময়ে এ ব্যাপার। এটা ওটা নাড়িতে নাড়িতে বিশুর ভুল লুণ্ঠিত দেহের কাছে দেখিল 1খানা সাদা কাগজ পড়িয়া আছে। কাগজের উপর লাল কালিতে লেখা কতগুলো চীনা হরফ। লোকটার আপাদমস্তক কাঁপিয়া উঠিল। এ চীনা হরফ, এ তো চুচিনের দলের সংকেত। যেখানে এরা চুরি চামারি করে বা খুন খারাপি, সেখানে নিজেদের বিজয় গৌরবের চিহ্ন রাখিয়া যায়। কাগজের গায়ে লাল কালি দিয়ে লেখা এমনি চীনা হরফ। এ লোকটির নাম পরমেশ্বরী। বিহারী হইলেও আজ 30 বছর কলিকাতায় বাস। কথায় এবং চালচলনে পরমেশ্বরী এমন বাঙালি বনিয়া গিয়াছে যে তাকে দেখিলে কিংবা তার মুখের কথা শুনিলে বিহারী বলিয়া চিনিবার উপায় নাই। চুরি ডাকাতি করিয়া পরমেশ্বরী 10-12 বার জেল খাটিয়া আসিয়াছে। শেষের বারে জেল হইতে বাহিরে আসিল মনের ওপর মস্ত পাহাড়ের বোঝা লইয়া। ভাবিল, চুরি চামারি অনেক করলুম, লাভ কি হল? বয়স হল প্রায় 40 বছর। 40 বছরের মধ্যে জেলের মধ্যে কেটেছে প্রায় 20 বছর। পৃথিবীতে এসে পৃথিবীর আর কিছু দেখলুম না, জানলুম না, জানলুম শুধু জেলখানা। না, চুরি চামারি আর নয়। এবারে একবার ভালো হয়ে দেখা যাক। এমনি মন লইয়া পরমেশ্বরী গিয়া দেখা করিল ডিটেকটিভ অফিসার হিমাংশুবাবুর সঙ্গে। শেষের বারে হিমাংশুবাবুই তার ফন্দিবাজি ফাঁসাইয়া তাকে আদালতে চালান দিয়াছিলেন এবং সে মামলায় পরমেশ্বরীর হয় 4 বছরের জেল। হিমাংশুবাবু বাহিরে ঘরে আসিয়া
খবরের কাগজ পড়িতেছিলেন। পরমেশ্বরী আসিয়া সেলাম করিয়া দাঁড়াইল, ডাকিল, বড়বাবু। খবরের কাগজ রাখিয়া বড়বাবু চাহিলেন পরমেশ্বরীর পানে, বলিলেন, পরমেশ্বরী, জেল থেকে আজ বেরিয়েছ না? পরমেশ্বরী বলিল, হ্যাঁ বাবু। তারপর কি খবর? পরমেশ্বরী বলিল, বেরিয়ে আপনার কাছে চলে আসছি, আমার একটা ব্যবস্থা করে দিন বড়বাবু। হিমাংশুবাবু বলিলেন, কিসের ব্যবস্থা? পরমেশ্বরী বলিল, পেট চালাতে হবে তো, চুরি বাটপারে আর করব না বড়বাবু, আপনি একটা কাজকর্ম দেখে দিন। নামজাদা দাগি চোরকে তিনি কি কাজ দিবেন? বলিলেন, কি কাজ? পরমেশ্বরী বলিল, ইনফরমারি কাজ নয় বড়বাবু, ও কাজে মান নেই, ছোট লোকের কাজ। তবে আর কি কাজ দেব? পুলিশের জমাদারি কাজ তো তোমাকে দেওয়া চলে না। পরমেশ্বরী বলিল, যদি একটা দোকান টোকান খুলে বসি, আমি কাজ কারবার করব, কিন্তু সে কাজ করতে গেলে আপনি যদি সহায় না হন তাহলে দোকানদারির লাইসেন্স মিলবে না। হিমাংশুবাবু বলিলেন, বেশ, তুমি ঠিক করো কিসের দোকান করবে, তুমি যাতে লাইসেন্স পাও সে ব্যবস্থা করে দেব। হিমাংশুবাবুর ব্যবস্থায় পরমেশ্বরী বড় বাজারে একটা মুদির দোকান খুলিয়াছে। সেই দোকান দেখে আর সেই সঙ্গে পুরনো বহু বন্ধুবান্ধবের মুখে ফন্দি অভিসন্ধি লাকসই সংবাদ মিলিলে পরমেশ্বরী গিয়ে সে ফন্দি অভিসন্ধি ব্যর্থ করিয়া লোকের ধনপ্রাণ রক্ষায় সহায়তা করে। বিশুকে পরমেশ্বরী জানে, বিশুর সাহস, বিশুর বুদ্ধির তারিফ করে চিরদিন। বহুবার বিশুকে নিষেধ করিয়াছে, বলিয়াছে, ভদ্র ঘরে তোমার জন্ম, লেখাপড়া জানো না তা নয়, তুমি কেন এ কাজে নেমেছ বিশুবাবু, ভালো কাজকর্ম করো গিয়ে। বিশু বলিত, আমার মনে আছে দারুণ আক্রোশ, বুঝলে পরমেশ্বরী। আমার বাবা যখন মারা যান তখন আমার বয়স 7 বছর। আমার কাকা জুলুম করে ফন্দিবাজি করে বাবার বিষয় সম্পত্তি ভোগা দিয়ে ট্যাকস্থ করেছে। কাকার বাড়িতে আমার মাকে দাসীবৃত্তি করতে হয়েছে, বুঝলে পরমেশ্বরী। মার কষ্টের সীমা ছিল না। মা কাকার গুরুজন, কিন্তু মাকে আর আমাকে আমার সেই কাকা কোথায় ঠাঁই দিয়েছিল জানো? চাকরদের ঘরের পাশে একতলায়। আমি লেখাপড়া করছিলাম, বরাবর ফার্স্ট হতুম, সেজন্য স্কুলে মাইনে দিতে হয়নি। কাকার বাড়িতে মা রাঁধত, ঝোল ডাল তরকারি খেত কাকা কাকিমা কাকার ছেলেমেয়েরা। আমি, আমার মা খেতুম বোগরা চালের ভাত, ঝি চাকররা যা খেত। একটু ডাগর হলে মার কাছে আমি আপত্তি জানাতুম। মা বলতো, চুপ করে শুয়ে থাক বিশু, কোনো মতে পাশ কর, তারপর চাকরি করবি, তখন আমরা আর এখানে থাকবো না, আমাদের দিন ফিরবে। কিন্তু সেদিন আর ফিরল না পরমেশ্বরী। আমি যখন ম্যাট্রিক ক্লাসে পড়ছি তখন মার খুব অসুখ হলো, 3 দিন একজোরই। তবু হাঁড়ি ঠেলা চাকরিতে ছুটি মেলেনি। ভাতের হাঁড়ি নামাতে গিয়ে মা হুমড়ি খেয়ে পড়ে অজ্ঞান হয়ে গেল। গরম ফ্যানে হাত পা গেল পুড়ে। হাঁড়ি ভেঙে ভাত নষ্ট হলো দেখে কাকিমা মাকে দিল গালাগাল। আর কাকা কি করলো জানো পরমেশ্বরী? এসে মার চুলের ঝুঁটি ধরল। আমি চুপ করে থাকতে পারলুম না। কাকাকে ধরে এসা মার দিলুম, কাকার কপাল কেটে হাত ভেঙে কাকা একেবারে ঠুটো জগন্নাথ। সেজন্য আমাকে পুলিশ কেসে পড়তে হয়েছিল। 1 মাস জেল হয়ে গেল। সকলেই ছিচি করতে লাগলো, কিন্তু কাকা যে আমার রোগা মাকে তার চুলের ঝুঁটি ধরে টেনেছিল সেজন্য কাকার দোষ কেউ দেখলে না। তারপর জেল থেকে ফিরে এলুম, এসে শুনি মা আর এহ জগতে নেই। সেদিন থেকে আমার মেজাজ গেল বিগড়ে। ভাবলুম, এই তো সব মানুষ, এদের উপর যতখানি জুলুম করতে পারি করব, এসব প্রাণহীন অপদার্থের শান্তি কেড়ে নেব। আমি চুরি ধরলুম, তবে আমি মানুষ দেখে চুরি করি। যে বড়লোক অহংকারে মটমট করছে, গরিব দুঃখীকে ঘৃণা করে, তুমি খোঁজ করে দেখো পরমেশ্বরী, তাদের ঘর ছাড়া সত্যিকারের ভদ্র ভালো ধনীর পায় পয়সা আমি কোনোদিন স্পর্শ করিনি। এ কথার পর বিশুর উপর পরমেশ্বরীর খানিকটা শ্রদ্ধা হইয়াছিল। সেই অবধি বিশুকে সে ভালোবাসে।
আজ একটা বড় খবর পাইয়াছিল। চুচিনের লোক নাকি বিশুর পিছু লইয়াছে। শুনিয়াছে রাজবাড়ির চুরির বকরা চায় চুচিন, এবং বিশু যদি বকরা না দেয় তাহা হইলে তারা বিশুর উপর মনের আক্রোশ মিটাইতে এতটুকু দ্বিধা বা সংকোচ করিবে না। এখন বিশুর রক্তাক্ত দেহ এবং ঘরে চীনা হরফের সংকেত দেখিয়া পরমেশ্বরী বুঝিল চুচিনের লোক ইতিমধ্যে আসিয়া তাদের কাজ হাসিল করিয়া গিয়াছে। বিশুকে রক্ষা করা গেল না, কিন্তু কি করিয়া এ খুনের দায়ে চুচিনের দলকে পুলিশের কাছে সে অপরাধী সাব্যস্ত করিতে সমর্থ হইবে? পরমেশ্বরী ভাবিতে লাগিল। 2 মিনিট, 4 মিনিট ভাবিয়া কুলকিনারা পায় না। এমন সময় বাহিরের দরজায় করাঘাত। পরমেশ্বরী চমকে উঠিল। সর্বনাশ, বাহিরে লোক আসিয়াছে। উপায়? এখানে এই অবস্থা দেখিলে পরমেশ্বরীকে খুনি বলিয়া যদি সাব্যস্ত করে? তাহাতে বিস্ময়ের কিছু নাই। পুলিশের খাতায় তার বহু কীর্তি যেভাবে লেখা আছে, কতবারে দাগি জেল ফেরত আসামি সে, স্বয়ং ভগবান আসিয়া বলিলেও পুলিশ শুনিবে না। বলিবে পরমেশ্বরী খুন করিয়াছে। পরমেশ্বরী যে বিশুকে সতর্ক করিতে আসিয়াছিল একথা বিশ্বাস করিতে পারেন একমাত্র হিমাংশুবাবু। কিন্তু সকলের অলক্ষ্যে পলায়নী এখন শ্রেয়। বিনা অপরাধে সাজা ভোগ বা সত্যেরও ন্যায়ের জোরে মুক্তি অনিবার্য, এমন তত্ত্বকথা মনে পোষণ করিবে পরমেশ্বরী সত্যই এমন যোগী তপস্বী নয়। দ্বারে ঘন ঘন করাঘাত, করাঘাতের আর বিরাম নাই। উপায়? নিঃশব্দ পদসঞ্চারে পরমেশ্বরী গিয়া ওদিককার জালনার ধারে দাঁড়াইল। জালনা শীর্ণ কাঠের গড়াত দেওয়া, তাও 2-3টে গড়াত নড়বড় করিতেছে। তারপর ওদিকে একতলা চামড়ার গুদামের ছাদ। এর জালনা গলিয়া কোনো মতো যদি পাশের ছাদে লাফ দিয়া পলাইতে পারে তবেই মুক্তি, নহিলে ইহা ভিন্ন অন্য উপায়ও নাই। হাত পা যদি ভাঙে, নিরুপায়, তবু চেষ্টা করা চাই। এখানে থাকিলে পুলিশের হাতে আত্মসমর্পণ এবং তারপর ফাঁসি। বিনা দোষে ফাঁসি কাঠে দুলিবে। পরমেশ্বরী আর 1 মিনিট বিলম্ব করিল না। জানলার 2খানা গড়াতে দিল জোরসে ঠেলা। সে ঠেলায় জীর্ণ গড়াত খসিয়া গেল। মুখ বাড়াইয়া পরমেশ্বরী দেখিল দূরে কজন কুলি ছাদের কোণে বসিয়া আছে। পরমেশ্বরী তাদের দিকে দৃকপাত মাত্র না করিয়া গুদামের ছাদে যথাসম্ভব সতর্কভাবে ঝাঁপ দিয়া পড়িল। 2-4 জন কুলি তার পানে চাহিল, অলস দৃষ্টি। এ লইয়া তারা মাথা ঘামাইল না, এবং পরমেশ্বরী যথাসম্ভব শীঘ্র ও সতর্ক ভঙ্গিতে তাদের সামনে দিয়া নামিয়া পথে আসিল। একেবারে বউবাজার স্ট্রিটে। ট্রাম চলিয়াছে, বাস চলিয়াছে, লোকজন, কি কোলাহল! পরমেশ্বরের কানে এ কোলাহল মনে হইতেছিল যেন বহু দূর হইতে ক্ষীণ ধ্বনিমাত্র ভাসিয়া আসিতেছে। ওসব যেন স্বপ্ন। যন্ত্রচালিতের মতো সে চলিতে লাগিল। যেদিকে 2 চোখ যায়, চেতনা নাই। কোথায় চলিয়াছে সে সম্বন্ধে খেয়ালও নাই। হঠাৎ চেতনা জাগিল। চেতনা জাগিবা মাত্র দেখে একেবারে লালবাজার পুলিশ অফিসের সামনে আসিয়াছে। ভয়ে গলা শুকাইয়া কাঠ। গলার মধ্যে হাজার ছুঁচ বেঁধার যাতনা। মনে হইতেছিল পেটের মধ্য হইতে নাড়িগুলো যেন দারুণ পিপাসায় খাঁ খাঁ করিতেছে। যদি একটু জল পায়, আহ! একটা পান বিড়ির দোকান। পরমেশ্বরী দাঁড়াইল। পানওয়ালাকে বলিল, 1 লোটা পানি, বহুত পিয়াস লাগা ভাইয়া। পানওয়ালা ঘটি করিয়া জল দিল। পরমেশ্বরী জল পান করিল। তারপর লালবাজার পুলিশ অফিসের দিকে চাহিয়া দাঁড়াইল। মনে হইল হিমাংশুবাবুর কাছে যাইবে নাকি? তিনি ডিটেকটিভ ডিপার্টমেন্টে কাজ করেন, নিশ্চয় এখন অফিসে আছেন। তাকে গিয়া এ খুনের বিবরণ বলিবে। তারপর তিনি যদি বলেন হিমাংশুবাবুকে টমাসের হোটেল আনিয়া লাশ দেখাইবে। পা তুলিয়াছে। উত্তরের ফুটপাতে ফটকের সামনে দেখা গোয়েন্দা বিভাগের অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর গুণময়ের সঙ্গে। গুণময় বলিল, কি খবর পরমেশ্বরী? পরমেশ্বরী বলিল, হিমাংশুবাবু আছেন বাবু? গুণময় বলিল, না, তিনি গেছেন হুগলি কোর্টে সাক্ষী দিতে।
পরমেশ্বরী বলিল, ও। গুণময় বলিল, দু চারটে বদমাইশের সন্ধান আমায় দাও না পরমেশ্বরী। পরমেশ্বরী বলিল, আমি ও কাজ ছেড়ে দিয়েছি সত্যি বাবু। ও হলো ও হলো বেইমানের কাজ, যাদের সঙ্গে মিলেমিশে একদিন। গুণময় বলিল, এতে বেইমানি কি হবে পরমেশ্বরী? তুমি তো জানো হিমাংশুবাবুর সঙ্গে আমি এখন কাজ করছি। মনে চকিতে লোভ। বলিবে নাকি গুণময় বাবুকে চুচিনের কীর্তি কথা? হয়তো বলিত, বলা হইল না। তার কারণ গুণময়ের কাজের তাড়া ছিল, সে দাঁড়াইল না। গুণময় চলিয়া গেলে পরমেশ্বরী ভাবিল, হিমাংশুবাবু নাই হুগলি গিয়াছেন। তাই তো, রাত্রে বরং তার বাড়িতে গিয়া দেখা করিব, সব কথা বলিব। একটা নিঃশ্বাস ফেলিয়া পরমেশ্বরী চলন্ত একখানা বাসে চড়িয়া বসিল। 2 নম্বর বাস। বাসখানা চলিয়াছে কালীঘাট। বেলা প্রায় 5টা। হুগলি কোর্টের মামলা সাক্ষ্য সারিয়া হিমাংশুবাবু ফিরিলেন লালবাজার পুলিশ অফিস। ফিরিয়া খবর শুনিলেন, চুনাগলিতে টমাস সাহেবের হোটেলে একটা খুন হইয়া গিয়াছে। যে লোক খুন হইয়াছে তার নাম বিশ্বনাথ। পুলিশের নজর আড়াইয়া বদমায়েশি করিয়াই বিশ্বনাথের দিন কাটিত। খুন হইয়াছে ছোড়া রাখাতে। কে কখন খুন করিয়াছে সে সম্বন্ধে এতটুকু খবর নাই। তবে এ খুনের ব্যাপারে সবচেয়ে আশ্চর্য ব্যাপার, বিশুর বিছানার উপর লাল কালি দিয়া চীনা হরফে লেখা একখানা কাগজ পাওয়া গিয়াছে। কথাটা শুনিয়া হিমাংশুবাবু শিহরিয়া উঠিলেন, বলিলেন, চীনা হরফ, লাল কালি? গুণময় ছিল অফিসে। গুণময় বলিল, হ্যাঁ স্যার। হিমাংশু বলিলেন, তাহলে চুচিনের দল, এ শহরে তাদের উৎপাত আবার শুরু হলো। গুণময় সদ্য কলকাতা পুলিশে ঢুকিয়াছে। চুচিনের নাম শুনিয়া গুণময় বলিল, স্কুল কলেজে পড়বার সময় চুচিনের নাম শুনেছি স্যার, লোকটা চিনেম্যান? হিমাংশুবাবু বলিলেন, না, নামটুকু শুধু চীনা, আসলে কিন্তু লোকটা বাঙালি। বউবাজারের ওই চীনাপাড়াটা এককালে ছিল যেন মগের মুল্লুক। ও পাড়ায় তখন অসংখ্য অলিগলি ছিল। এখন বড় বড় রাস্তা বেরিয়ে সেসব অলিগলির চিহ্ন বিলকুল লোপ পেয়েছে। আমাদের ছেলেবেলায় চীনাপাড়ার ওইসব গলিতে দিন দুপুরে কোনো ভদ্রলোক যেতে ভরসা পেতেন না। চীনা কথা কয়ে ধাক্কা দিয়ে কখন কোন বদমাইশ চিনেম্যান এসে টাকা করে সব ছিনিয়ে নিয়ে যাবে, এই ছিল ভয়। এমন ঘটনা প্রায় ঘটত। আমার বেশ মনে আছে, একবার শ্রাবণ মাস এক ভদ্রলোক সন্ধ্যার ঠিক আগে 2 ইয়া বড় ইলিশ মাছ কিনে ওই চীনা পাড়ার গলির মধ্য দিয়ে বাড়ি চলেছিলেন। একটা গুন্ডা চিনেম্যান এসে তার গালে 2 চড় বসিয়ে সেই 2 ইলিশ মাছই পাচার করে দিলে। তাদের চাওয়ায় আপত্তি চলত না, আপত্তি তুললেই বড় ছোড়া, ব্যাস। এসব ব্যাপারে পুলিশ ছিল যাকে বলে একদম হোপলেস। সেই সময় চীনা ছিল একজন দুরন্ত বদমাইশ। ভয় ডর কাকে বলে জানত না। জুয়া থেকে শুরু করে সব রকমের লুট, চুরি, জোচ্চুরি, গুন্ডামি, সকল কাজে ছিল ওস্তাদ। শহরের সেরা বদমাইশের দল তাকে জমের মতো ভয় করত। রাজার মতো সব আড্ডার চোর বদমাইশদের লুটতরাজ দিব্যি ভাগ বসাত। অর্থাৎ শ্যামবাজারে কোনো বড় সর্দার চুরি করে যদি 100 টাকা হাতাতো, তাহলে সে 100 টাকা থেকে আচিনকে সে বকরা পাঠাতো 25 টাকা। রেট ছিল বাধা, টাকায় 4 আনা ভাগ। এই আচিনের প্রধান সাগরেদ ছিল মনু বাঙালি, কিন্তু সাজ পোশাকে সে চিনেম্যান বনে থাকত। নাম নিয়েছিল চুচিন। 5-7 বছর আগে বোম্বাইয়ে, তারপর পুনরায় দল গড়ে এই চুচিন বিভীষিকা জাগিয়ে তুলেছিল। তারপর সেখানকার পুলিশের তাড়ায় চুচিন যায় রেঙ্গুন। রেঙ্গুনেও সকলের হাড় মাস জ্বালিয়ে খেয়েছে। এখন দেখছি আবার কলকাতায় ফিরেছে। 2-4টে খুন খারাপিও করেছে কলকাতায় এসে। এখানকার বদমাইশের কাছ থেকে বখরা চেয়েছিল, তারা দেবে কেন? এখন সব দিকেই ডেমোক্রেসি চলেছে, কেউ কাউকে মানে না। তারা চুচিনের কথা মানেনি। না মানার ফলে চুচিনের দলের ছোড়া, ব্যাস। এ দলের দস্তুর হলো
খুন করে ওই চীনা হরফের টিকিট রেখে নিজেদের বিজয় ঘোষণা করা। চীনা হরফে লেখা থাকে, আমাদের কথা না শোনার ফল মৃত্যু। তা এখানেও ওই চীনা হরফে লেখা কাগজ। এ তাহলে সেই মনু বা চুচিনের লোকের কীর্তি। গুণময় বলিল, আপনার কথা শুনে মনে হয় আজও যেন আমরা আরব্য উপন্যাসের যুগে বাস করছি। আমাদের এই হুঁশিয়ারি, তার মধ্য থেকেও চোর ডাকাতের এমন একচ্ছত্র শাসন। হিমাংশু বলিল, আইন কানুনের জাল যত শক্ত আর জটিল হবে, আমাদের হুঁশিয়ারি যত বাড়বে, চোর ডাকাতের বুদ্ধি, কলা কৌশল এবং সেই সঙ্গে তাদের ফন্দিবাজিও যেন সেই রেটে বেড়ে চলবে। বিলেতে কিনা হচ্ছে বলতো, অথচ সেখানকার পুলিশ আমাদের এখানকার পুলিশের চেয়ে কত বেশি হুঁশিয়ার। বায়োস্কোপের ছবিতেও তো দেখছো, চোর ডাকাতের এই আইন ভাঙা কাজে কি কেরামতি। গুণময় বলিল, সিনেমার সেসব ছবি দেখে আমাদের এখানকার অনেক বদমাইশ অনেক রকমের ফিকিরফন্দি মতলবের কৌশল শিখেছে স্যার। সিনেমায় সেসব ছবি দেখে আমাদের এখানকার অনেক বদমাইশ অনেক রকমের ফিকিরফন্দি মতলবের কৌশল শিখেছে স্যার। হিমাংশু বলিলেন, নিশ্চয়ই, তাতে কোনো সন্দেহ নেই। কথাটা বলিয়া হিমাংশু উঠিলেন, বলিলেন, একবার বউবাজার থানা হয়ে যাই, কি ব্যাপার একটু সন্ধান নেই। হিমাংশু উঠিলেন, পথে আসিয়া ট্রাম ধরিলেন এবং ট্রামে চড়িয়া তিনি আসিয়া নামিলেন বউবাজার স্ট্রিট এবং চিত্তরঞ্জন অ্যাভিনিউর জংশনে। নামিয়া হাঁটা পায়ে চলিলেন বউবাজার থানা। অফিসার গাঙ্গুলি বসিয়া ডায়েরি লিখিতেছে। হিমাংশু বলিলেন, চুনোগুলির খুনের খবর কি হে গাঙ্গুলি? ডায়েরির কাগজ হইতে চোখ তুলিয়া গাঙ্গুলি বলিল, এই যে স্যার, আপনি হঠাৎ? হিমাংশু বলিলেন, হঠাৎ নয়, চুনোগলির টমাস সাহেবের হোটেলে আজ দুপুরবেলা মানুষ খুন হয়েছে নাকি? গাঙ্গুলি বলিল, হ্যাঁ, যে খুন হয়েছে তার নাম বিশু, লোকটা সুবিধে গোছের ছিল না। হিমাংশু বলিল, জানি, কিন্তু শুনেছি তোমরা নাকি চীনা হরফে চুচিনে লেখা পেয়েছ সেই ঘরে। গাঙ্গুলি বলিল, হ্যাঁ স্যার। হিমাংশু বলিল, চুচিন তাহলে আবার কলকাতা জ্বালাতে শুরু করলে? গাঙ্গুলি বলিল, আমাদের বিপত্তি শুরু হলো, তার গল্প যা শুনেছি। গাঙ্গুলির মুখের কথা লুফিয়া হাসিয়া হিমাংশু বলিলেন, প্রায় রূপকথার গল্পের মতো না? সত্যি তাই। সেবার আমি বোম্বাই গিয়েছিলাম ওই নিপন ব্যাংকের মামলার ব্যাপারে, আসামি ম্যাকিনটসের সন্ধানে। গিয়ে সেখানে চুচিনের এক কীর্তিকথা শুনে এসেছি। সকৌতূহলে গাঙ্গুলি চাহিয়া রহিল হিমাংশুর পানে। হিমাংশু বলিলেন, মস্ত ব্যাপার, আর এক সময় বলবো ক্ষণ। তার আগে বলো তো, যে ঘরে লাশ ছিল সেখানে কিছু পেয়েছ, কোনো সাক্ষী সাবুত? গাঙ্গুলি বলিল, সাক্ষী সাবুত নেই, মানে কখন খুন হলো, কে খুন করলো, হোটেলের কেউ তা বলতে পারে না। বিশুর দলের একজন, তার নাম কার্তিক, সে এসে দরজায় ধাক্কা মারে। ভেতর থেকে দরজা ছিল বন্ধ। অনেকবার ধাক্কা মারে, কেউ দরজা খোলে না। তার মানে তখন সন্দেহ ছিল কোনো কিছু ঘটল কি না। সে গিয়ে টমাসের মেমকে বলে ব্যাপার। টমাস তখন বাড়ি ছিল না। টমাসের মেম একথা শুনে একটা বেয়ারাকে পাঠায় কার্তিকের সঙ্গে গিয়ে খোঁজ করতে। বেয়ারা এসে দরজায় ধাক্কা দেয়। অনেক ডাকাডাকি হাঁকাহাঁকি করেও সাড়া পায় না। তখন আরও 5-7 জন লোক ডেকে সকলে দরজা ভাঙে। দরজা ভেঙে ঘরে ঢুকে সকলে দেখে মুখ থুবড়ে বিশু পড়ে আছে ঘরের মেঝে, রক্তে জামাকাপড় ভেসে গেছে। তখনই তারা ছুটে থানায় এসে খবর দেয়। আমি সবেমাত্র কোর্ট থেকে ফিরছি স্যার, তখন আমি অফিস কামরায়, শুনে তাড়াতাড়ি ছুটলুম। হিমাংশু বলিলেন, কিছু নিশানা পেলে? গাঙ্গুলি বলিল, পাওয়ার মধ্যে পেলুম বিছানোর পর একখানা কাগজ। কাগজে লাল কালিতে চীনা হরফে কি লেখা, আর দেখলুম ঘরে জানলায় ছিল ঝরঝরে কাঠের গরাদ। ভাঙা অবস্থায় সেই গরাদ পড়ে আছে। গরাদের কাঠে রক্তমাখা আঙুলের ছাপ। বুঝলুম খুন করে খুনি ওই গরাদ ভেঙে ফাঁক পেয়ে ওদিক দিয়ে পালিয়েছে। তারই আঙুলের ছাপ, এটুকু একমাত্র হদিশ। হিমাংশু বলিলেন, সে গরাদ? গাঙ্গুলি বলিল, ডায়েরি লিখে তখনই গিয়ে দেখা করলুম আমাদের
অ্যাসিস্ট্যান্ট কমিশনার সাহেবের সঙ্গে। তিনিও সরজমিনে তদারকে এলেন। সে গরাত পাঠিয়ে দিয়েছে লালবাজারের ফিঙ্গার ডিপার্টমেন্টে। হিমাংশু বলিলেন, বেশ করেছেন। আমার মনে হয় ওই আঙুলের ছাপ থেকে খুনি আসামি ধরা পড়বে। গাঙ্গুলি বলিল, আমার মনে হয় ওর দলের কোনো পুরনো দাগি খুন করেছে, হয়তো চুরির বখরা নিয়ে অবনিবনা হয়েছিল। হিমাংশু ভ্রুকুঞ্চিত করিলেন, কহিলেন, কিন্তু একটা কথা আছে গাঙ্গুলি। কি কথা স্যার? হিমাংশু বলিলেন, বিশু যে চুচিনের দলে, এমন খবর এ পর্যন্ত পেয়েছ কি? এ কথার উত্তর না দিয়ে কৌতূহলী দৃষ্টিতে গাঙ্গুলি আবার চাহিয়া রহিল হিমাংশুর পানে। হিমাংশু বলিলেন, আমি যতদূর জানি বিশু কখনো চুচিনের দলে ছিল বলে মনে হয় না। এ কথা বলছে এই জন্য, যে লোক খুন করেছে সে চুচিনের দলের লোক, না হলে লাশের ঘরে চীনা হরফে লেখা কাগজ পেত না। চুচিনের দলের কাজ হলো চুরি ডাকাতি খুন যা করবে সেখানে নিজেদের বিজয় পতাকা উড়িয়ে যাবে ওই চীনা লেখা রেখে। ওই লেখার জন্য আমার দৃঢ় বিশ্বাস যে খুন করেছে সে চুচিনের দলের লোক। গাঙ্গুলি চুপ করিয়া কি ভাবিল খানিকক্ষণ, তারপর বলিল, দেখা যাক স্যার, আঙুলের ছাপ থেকে কোনো রহস্য বার হয় কি না। সাক্ষী সাবুত সব নিয়ে আমি কমপ্লিট করেছি, বাকি এখন শুধু ওই আঙুলের ছাপের রিপোর্ট পাওয়া। হিমাংশু কোনো জবাব দিলেন না। জবাব না দিয়া বাহিরের পানে তাকাইয়া রহিলেন। বাহিরে তখন দিন শেষের রবি রশ্মিটুকুকে গোধূলির তিমির আবরণ ঢাকিয়া দিতেছে। মই ঘাড়ে বাতিওয়ালা পথে বাতি জ্বালিতেছে। গাঙ্গুলি বলিল, কিছু বলবেন? একটা নিঃশ্বাস ফেলিয়া হিমাংশু বলিলেন, ভাবছি তোমার হাত থেকে শেষে মামলা আমার হাতে না আসে। মাসখানেক আগে মোলমেন ব্যাংক লুট হয়ে প্রায় $1,00,000 পাচার হয়ে গেছে। সে ব্যাংকেও চীনা লেখা পাওয়া গিয়েছিল। ডেপুটি সাহেব আমায় বলেন চুচিন এসেছে। মোলমেন ব্যাংকের সে মামলার তদারক প্রকাশ্যভাবে কমপ্লিট হলেও ডেপুটি সাহেবের হুকুমে আমি চুচিনের সন্ধান করছি। এ পর্যন্ত সন্ধান পাইনি। 1 মাস পরে চুচিনের আবার এই নতুন কীর্তি। আমার হাতে এ মামলার তদারকির ভার না পড়ে তাই ভাবছি। হাসিয়া গাঙ্গুলি বলিল, আপনার কাছে চুচিনের কথা শুনে আমার ভারী ইন্টারেস্টিং লাগছে স্যার। আপনার হাতে যদি এনকোয়ারি পড়ে আমাকেও সঙ্গে নেবেন, স্পেশাল ডিউটি। আমার ইচ্ছে হচ্ছে চুচিনের রহস্য ভেদ করে একটা কীর্তি রাখি। হাসিয়া হিমাংশু বলিলেন, বেশ, আচ্ছা আমি এখন উঠি তাহলে। কাল লালবাজার গিয়ে তাড়া দেবক্ষণ। আঙ্গুলের ছাপের রিপোর্টটা যত শীঘ্র পাওয়া যায়। গাঙ্গুলের কাছ হইতে বিদায় লইয়া হিমাংশু আসিয়া বাসে চাপিলেন। তারপর এসপ্ল্যানেডের মোড়ে বাস হইতে নামিয়া কালীঘাটে ট্রামে উঠিলেন। তিনি থাকেন ভবানীপুরে, নন্দন রোডে। ট্রামে বসিয়া চুচিনকে কেন্দ্র করিয়া মাথার মধ্যে চিন্তার ঘূর্ণি বহিতে লাগিল। বাঙালি মনু চীনা ওস্তাদের কাজ হইতে বিদ্যা শিখিয়া যে স্টাইলে ফন্দিবাজি দাগাবাজি শুরু করিয়াছে, দেশটাকে বিলাত করিয়া তুলিতে আর বাকি রাখিবে না। এখানকার চোর ডাকাতদের ফন্দিবাজি বদমাইশি প্রায় একরকমের, তাহাতে বুদ্ধি কৌশলের বড় গোছ পরিচয় মেলে না। দুঃসাহসে ভর করিয়া ব্যবসা, এদেশে চোর ডাকাত জুয়াচোর তারা যে বুদ্ধি কৌশলে বদমাইশি করিয়া বেড়ায়, সে বুদ্ধি কৌশলের প্রতিযোগিতা হইলে শিক্ষিত সমাজের বুদ্ধি কৌশল তাদের বুদ্ধি কৌশলের কাছে নিশ্চয় হারিয়া যাইবে। এমনি নানা চিন্তায় পরিপূর্ণ মন লইয়া হিমাংশু নন্দন রোডে পৌঁছিলেন। 2 দিন পরের কথা। হিমাংশু বোম্বাইয়ের মামলার কাগজপত্র খুলিয়া বসিয়াছেন। বউবাজার থানার ইন্সপেক্টর গাঙ্গুলি আসিয়া বলিল, খুনির সন্ধান পাওয়া গেছে স্যার। হিমাংশুর মন যেন মাতিয়া উঠিল। তিনি কহিলেন, চুচিন? গাঙ্গুলি বলিল, না, খুনি হল সেই ডাকসাইটে দাগি পরমেশ্বরী। বিস্ময়ে হিমাংশু চমকিয়া উঠিলেন, বলিলেন, পরমেশ্বরী? হ্যাঁ স্যার। কি রকম? গাঙ্গুলি বলিল, আঙ্গুলের ছাপ মিলে গেছে। ভাঙা গড়াদের গায়ে সেই রক্তমাখা আঙ্গুলের ছাপ, সে ছাপ পরমেশ্বরীর আঙ্গুলের।
একেবারে রেখায় রেখায় মিলে গেছে। এই দেখুন স্যার রিপোর্ট। হিমাংশু রিপোর্ট দেখিলেন। না, ভুল নাই। কিন্তু পরমেশ্বরী। মনের মধ্যে যেন ঝড় বহিতে লাগিল। ভাবিলেন, এতদিন মানুষ চড়াইয়া এত লোকের সঙ্গে মিশিয়া মানুষের চরিত্র সম্বন্ধে এমন ভুল করিবেন? পরমেশ্বরীকে তিনি এবার যা দেখিতেছেন, ও সব বদমাইশির সঙ্গে নিজেকে সে আবার বিজড়িত করিবে, ইহা তার স্বপ্নের অগোচর। না না না, কিন্তু রিপোর্ট ভুল হইবার নয়। রেখে রেখে আঙ্গুলের ছাপ মিলিতেছে। তিনি ম্যাগনিফাইং লেন্স লইয়া আবার দেখিলেন, বারবার দেখিলেন। না, কোনো ভুল নাই। হিমাংশুর চোখের সামনে রৌদ্র যেন মেঘচ্ছায়া ঢাকিয়া মলিন হইয়া আসিল। মনে মনে বারবার তিনি বলিলেন, পরমেশ্বরী, পরমেশ্বরী। ওফ। গল্পের বাক্স বাই রোমানানুপুর চ্যানেলে আমি রোমানানুপুর এতক্ষণ আপনাদের পড়ে শোনাচ্ছিলাম সৌরীন্দ্র মোহন মুখোপাধ্যায় লেখা একটি রহস্য উপন্যাস জীবন্ত সমাধি এর প্রথম পর্ব।